জামাত কি আসলে এনসিপিকে জন্ম দিয়েছে, বা এনসিপি কি জামাতের আরেকটা প্রজেক্ট বলে জামাত ভেবে নিয়েছিল যে আজকে জামাতের নেতাকে এমনটা বলতে হয় যে জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে, জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না? এইটা আসলে কে কাকে জন্ম দিয়েছে এই প্রশ্নে না, প্রশ্ন হলো আসলে এনসিপি যারা গঠন করেছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়স আর বাংলাদেশে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়সের মধ্যে একটা বাস্তব পার্থক্য আছে। তাই বলে কেউ ছোট কেউ বড় এরকম না, এটা আমি ইন্ডিকেট করছি না। আমি ইন্ডিকেট করছি এটা কোনো কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। উনি অ্যানালজিটা হয়তো এইভাবে ব্যবহার না করে অন্যভাবে ব্যবহার করলে ভালো হতো। একথা তো সত্যি, অভিজ্ঞতা তো কম আছেই, এটা আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করব। আমার অভিজ্ঞতা কম আছে না? আছে তো। আমি ফর দ্য ফার্স্ট টাইম ইলেকশনে ক্যান্ডিডেট হতে যাচ্ছি না। তা আমার আসনে যারা 4 বছর ধরে ইলেকশনের ক্যান্ডিডেট হার জিতের পালা খেলছেন তারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ। আমারই ভাই অনেক অভিজ্ঞ, তো ইলেকশনের রাজনীতিতে আমার চাইতে অনেক অভিজ্ঞ। তো এইটা এই অভিজ্ঞতার কম বেশি তো থাকবেই, থাকাটাই স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। জামাত ইসলামী দীর্ঘদিন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। তার অভিজ্ঞতা উত্থান পতন, দেখা না দেখা, ব্যান্ড হওয়া, নতুন করে যাত্রা শুরু করা, আবার চলা, অনেক ক্রাইসিস মোকাবেলা করা, ভালো দিন পার করা, খারাপ দিন পার করা, এই যে একটা লম্বা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার রাস্তাটুকু অন্যান্য অনেক রাজনৈতিক দলের হয়তো অন্য ধরনের অভিজ্ঞতা বা এই লাইনের অভিজ্ঞতা না। এই হয়তো উনি এটা বোঝাতে চেয়েছেন, কিন্তু এটা কাউকে আন্ডারমাইন হেয় করার জন্য নয়। কিন্তু আমি ওই একটা যে ফেসবুক স্ট্যাটাসটা নিয়ে এই বিতর্কের সূচনা হয়েছে, বিশেষ করে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে কিন্তু সূচনা হয়েছে, আপনি দেখবেন। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতেই কথাটা শুরু হয়েছে কি করে, কিন্তু এবং সেটা থেকে ওই জিনিসটাকে বাদ দিয়ে আলোচনা করলে এটার নিশ্চয়ই বাদ দিতে চায় না সেই বিষয়টা আমি আনতে চাই নিশ্চয়ই। কিন্তু সেটা জবাবে কি আপনারা এই কথাটা বলবেন কি না যে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না, বা আমরা আপনাদের এত আমলে নিই না, এখনই সমালোচনা করো না, সামনে বহুদূর দেখা যাবে, এটাকে আপনারা আমলে নিচ্ছেন না, সেই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন কেন? আসলে আইসোলেটেড দেখলে প্রপার ইন্টারপ্রিটেশন হবে না, আপনাকে দেখতে হবে তার আগে সিরিজ অফ ইভেন্টসকে কেন্দ্র করে। আপনি যখন একটা ঘটনাকে বিশ্লেষণ করবেন বা টেক্সটকে বিশ্লেষণ করবেন তখন আপনাকে কনটেক্সট দেখতে হবে। কনটেক্সট ছাড়া টেক্সটের বিশ্লেষণ হয় না। এই কনটেক্সটটা শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে, এবং এনসিপি সেখানে অংশগ্রহণ করে নাই, স্বাক্ষরও করেন নাই, অন্য রাজনৈতিক দল করেছেন। এটাকে কেন্দ্র করে পরবর্তীতে আমরা দেখেছি একটা ফেসবুক স্ট্যাটাস। এই ফেসবুক স্ট্যাটাসে একটা দলের প্রধান কতগুলো কথা বলেছেন, কথাগুলো আমি বলতে চাই না, শব্দগুলোও আমি আলোচনার মধ্যে আসবে, আপনি বলতে পারেন। এই শব্দগুলো উচ্চারণ করেছেন, কার কি ভূমিকা ছিল না ছিল উচ্চারণ করেছেন। ওই ফেসবুক স্ট্যাটাসটাকে আমার মনে হয়েছে আরেকটু শালীনতা বজায় রেখে দিলে ভালো হতো। আমি কাউকে ফেসবুক স্ট্যাটাস দেওয়া থেকে বিরত থাকতে হবে এই কথা বলছি না, এই কথা আমি বলবো না কোনোদিন। এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন তার আছে। কিন্তু আমি মনে করি শব্দ চয়ন করার ক্ষেত্রে আমরা যদি কেয়ারফুল হই তাহলে এই বিতর্কগুলো অটোমেটিক এড়ানো যায়। এই ধরনের কড়া শব্দ ব্যবহার না করেও তো ক্রিটিসাইজ করা যায় না? এটাই তো আর্ট অফ পলিটিক্স আছে না একটা। কিন্তু যদি কোনো নেতা বা কোনো দল আপনাদের এই ভূমিকাকে, সংস্কার যখন আলোচনা চলছে তখন এই ভূমিকাকে যদি প্রতারণা মনে করে সংস্কারের সাথে, তাহলে সেটা তারা তো স্পষ্ট বলতেই পারে, সেই স্বাধীনতা তো তাদের সামনে মনে আছে। দেখেন ফেসবুক স্ট্যাটাসটা দেখেন, শুধু প্রতারণা না, দেখেন কতগুলো ভুল তথ্য আছে। আচ্ছা, এবং জলজ্জান্ত আমরা যেখানে হাজির ছিলাম, আমি যেখানে কন্ট্রিবিউট করেছি সেই সমস্ত ব্যাপারে ফ্যাকচুয়ালি কত ইনকারেক্ট কথা দেখেন। আচ্ছা, এগুলো থাকতে হয় না, আমারও থাকতে হয় না। আমি যদি ভাই সম্পর্কে ঐকমত্য কমিশনে আমার সালাউদ্দিন ভাই কি বলেছেন আমি দেখিনি, বিটিভিতে দেখা যায়নি এটা। এখন আমি যদি ওনার সম্পর্কে একটা ডিরোগেটরি কমেন্ট করি আমি ঠিক হবে আমার না? অ্যাডভোকেট শেষের মনে, কিন্তু এটা তো সত্যি যে যখন কিনা আলোচনা চলছিল তখন আপনারা 106 এর আন্ডারে এই সরকারি অন্তর্বর্তী সরকারি আপনার অসাংবিধানিক সেই কথাটা নিয়ে এসেছেন, সেটা কিন্তু নাহিদ ইসলাম বলেনি। এটা আমি অ্যাড করছি, যেটা এই সংস্কার চলছে, সবাই আপনার এই সরকারের অধীনে একটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে, ঠিক সেই মোমেন্টে আপনি এমন আলোচনা নিয়ে আসলেন যে এই সরকারটাই অসাংবিধানিক। এটা আপনি বুঝতে পারছেন না। তাহলে শুনেন, আপনি প্রশ্নটা না বুঝে করছেন। দেখেন, আমরা বলেছি এই সরকার
106 সরকারের চাইতেও অনেক বেশি স্ট্রং সরকার। না, সেই কথাটা আপনি বলতে 106 চেয়েছেন। সরকার কাকে বলে? না, আপনি ওই কথাটা বলতে চেয়েছেন এই সরকারকে অনেক চেয়েছি না, আমি ম্যান্ডেট বলেছি। দিতে গিয়ে আপনি এই সরকারের ম্যান্ডেট অসীম সেই কথাটা বোঝানোর জন্য আপনি তুলেছেন, কিন্তু এই সরকারের ম্যান্ডেট অসীম সেটা যদি আপনি প্রমাণ করতে না পারেন, সেটা প্রমাণ করার জন্য আপনার যে কন্ডিশনগুলো দরকার সেই কন্ডিশনগুলো ফুলফিল না করেন, তখন কিন্তু আপনি এই সরকারকে অসাংবিধানিক জায়গায় ফেলে দিচ্ছেন। আপনার একটা ফাইটিং না, এটা আপনি হয়তো লিগ্যাল আপনি কি কনস্টিটিউশনাল ল পড়েছেন? আমি এই জায়গাটা Did you go through constitutional law? কনস্টিটিউশনাল ল অবশ্যই কিছু তো জানি, না, কিছু তো এটা করতেই জানছেন হয়েছে আপনি, আমাদের না পেশার জেনে জন্য। বলছেন 106 মানে কি? 106 is an advisory jurisdiction. What does it mean? Okay. It means একটা অভ্যুত্থানের সরকার আপনি 106 এর সরকার বলতে পারবেন? না, সেই জায়গাটা আমি অভ্যুত্থানের আসি। সরকারকে আপনাকে আমাকে এক্সপ্লেইন করতে দেন। Okay. ইস্যু ইউ রেজ দ্য ইস্যু, আই হ্যাভ টু আনসার দ্য কোয়েশ্চন। Okay, আচ্ছা, একটু সংক্ষেপে বলবেন। 7-1 এর যখন জনগণের ক্ষমতা বলে গঠিত সরকার যখন বলবেন দিস গভর্নমেন্ট ইজ মাচ মোর পাওয়ারফুল, এটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এটাকে আপনি যখন 106 এর সরকার বলছেন আর আপনি বলছেন যে আমি অবৈধ বলতেছি, আমি অবৈধ বলছি না, আপনি কথাটা শুনেন। আপনি বলছেন যে আমি 106 এর সরকার বলে যখন নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে এই সময় আমি এটার বৈধতার প্রশ্ন তুলেছি। তাহলে আপনি বুঝেন স্পিরিট, আপনি স্পিরিট বুঝেন না। বরং আমরা বলছি এই 106 এর সরকারের চাইতেও আর্টিকেল 7 অনুযায়ী গঠিত গণ অভ্যুত্থানের সরকার দুনিয়ার যে কোনো সরকারের চেয়ে পাওয়ারফুল। প্রশ্ন উঠেছিল সরকারের ম্যান্ডেট কি? ওকে, আই গট ইট। কিন্তু এই সরকার তো 106 অধীনেই গঠিত হয়েছে এবং সেই প্রশ্নটা আপনি এমন সময় নিয়ে এসেছেন যখন আসলে অনেক দূর অনেকটা পথ চলে গেছে। 106 গঠিত হয় নাই, 106 গঠিত হয়েছে। এটা হলো পপুলার ইনফরমেশন পেয়েছেন। পপুলার ইনফরমেশন পেয়ে এটার পিছনে যে চিলে কার্ড নিয়ে গেছে, সকলেই ধরতেছে চিলে কার্ড নিয়ে গেছে, কেউ একবার হাত দিয়ে দেখে না যে আসলে কান জায়গায় আছে কি জায়গায় নেই। 106 এর অ্যাডভাইজারি অপিনিয়নটা দেখেছেন, পড়েছেন আটলাইনের অ্যাডভাইজারি? তার মানে আপনি বলতে চাইছেন যে সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না? বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু বৈধতাটা মাচ মোর স্ট্রঙ্গার। 106 এর আশ্রয়ের আর্গুমেন্ট যারা করেন তারা সরকারকে উইক করছেন। সরকার তো মাচ মোর স্ট্রঙ্গার। সেটা গণ অভ্যুত্থানের সরকার হিসেবে কনস্টিটিউশনের জুরিসপ্রুডেন্সের ভিতরে 7-1 এর অধীনে যে সরকার গঠিত হবে। টু দ্য পয়েন্ট, আমরা যে জায়গাটায় ছিলাম সেখানে যদি আসি, আমি জানি যে এই বিষয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। সেটা হচ্ছে যে আমি কেন এই প্রসঙ্গটি তুললাম, নিম্নকক্ষের আলোচনা, নিম্নকক্ষে পিয়ারের আলোচনা, এমনকি এই যে 106 এই আলোচনাগুলো দিয়ে আমার কাছে মনে হলো যে তখন সংস্কার কমিশনের আলোচনা যেন একটু টলমলে হয়ে গেল, কোন দিকে যাবে ঠিক গতিটা হারিয়ে ফেললো। সেই জায়গা থেকে আমি প্রশ্নটি করেছিলাম। তখন এই গতি পেল, আসলে হারালো না, তাই কি? তখন এক্সাক্ট গতি পেল, আপনি না বোঝার কারণে বলছেন। আচ্ছা, ঠিক আছে। আমি সালাউদ্দিন শিফা, তাহলে আপনারা কেন না বুঝে এই ধরনের মন্তব্য করলেন বা নাহিদ ইসলাম কেন এরকম মন্তব্য না বুঝে করলেন, সেই প্রশ্নটা শুনে নিই। আপনাকে ধন্যবাদ, এবং আমার সাথে উপবিষ্ট বিজ্ঞজীবী যারা আছেন, বিশেষত সুপ্রিম কোর্টের আইনজীবী, আমার শ্রদ্ধা ডিপার্টমেন্টের বড় ভাই শিশুমন্দির ভাই সহ যারা উপস্থিত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। তো আসলে যেহেতু পিতা পুত্র নিয়ে আপনাদের আজকে এই টপিক, সো আসলে বয়স হিসাবে আমি যেটা দেখলাম বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল এই যে পুরো স্পেকট্রাম, বয়স হিসেবে আসলে জামাত ইসলামী হচ্ছে সর্বপ্রাচীন। তো সেক্ষেত্রে তারা আসলে বাপ না, বরং দাদার ভূমিকা পালন করতে পারে। কারণ তারা প্রায় 1940-এর দশকে না 50-এর দশকের মধ্যে 1900 তখন তাদের 1941 সালের প্রতিষ্ঠা। তা আবার নতুন করে দেখলাম যে কোনো একটা টক শোতে গণ অধিকার পরিষদের